বর্ডার গার্ডকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিতে দুই দেশের সমঝোতা স্মারক সই। কুয়ালালামপুরে দেশটির মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক। বন্ধ হবে দালালদের দাপট। রাজধানীতে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেওয়া শুরু আজ। পরীক্ষামূলকভাবে 24 জনকে দেওয়া হবে ফাইজার। পর্যায়ক্রমে দেওয়া হবে সারা দেশে। এবং দেশের ক্রিকেটে ভিনদেশি কোচদের একচ্ছত্র আধিপত্যের জন্য দায়ী বোর্ড। জাতীয় দল পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়, ক্ষোভ ছাড়লেন মাশরাফি। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবিকে গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বাহিনী এখন ত্রিমাত্রিক। সকালে বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন তিনি। সরকার প্রধান বলেন, দেশপ্রেম ও সততা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই যেন বাহিনীর চেইন অফ কমান্ড বা শৃঙ্খলায় ব্যাঘাত না ঘটে, সেদিকে সদস্যদের বিশেষভাবে সজাগ থাকার নির্দেশ দেন শেখ হাসিনা। মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করেছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সীমান্তে নিরাপত্তা রক্ষা সহ চোরাচালান, মাদক পাচার ও নারী শিশু পাচার রোধে আপনারা সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা সত্যি প্রশংসনীয়। সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা প্রশাসনকে সহায়তা করাও আপনাদের অন্যতম দায়িত্ব। সংসদীয় নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন সময় উদ্ভূত বিভিন্ন পরিস্থিতিতে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনমূলক কাজে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। আপনারা দেশপ্রেম, সততা, শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। একটি কথা সবসময় মনে রাখতে হবে, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাদের নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিতে দুই দেশের সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। স্থানীয় সময় দুপুরে কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর আগে বাংলাদেশ সময় ভোরে কুয়ালালামপুরে পৌঁছান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ সহ 4 সদস্যের প্রতিনিধি দল। এবারের চুক্তিতে কর্মীদের বাধ্যতামূলক বীমা সহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দালালদের দাপট কমে আসবে বলেও আশা করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুয়ালালামপুর আছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। সরাসরি যাচ্ছি তার কাছে। কাদের, ধন্যবাদ সোহার। আপনি যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল প্রবাসী বাংলাদেশিদের যে কর্মী নিয়ে আসার, মালয়েশিয়া কর্মী নিয়ে আসার ব্যাপারে যে দীর্ঘ প্রত্যাশা, সেটি কিন্তু কিছুক্ষণ আগেই সেই সমঝোতা স্বাক্ষরের সেই চুক্তি সয়ে স্বাক্ষর হয়ে গেছে অলরেডি। তবে আমাদের কিছুক্ষণ আগে আমরা আমাদের বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের সাথে আমরা যখন কথা বলছি সামান্য কিছুক্ষণের জন্য, তিনি যেটা যেমনটি বলছিলেন, আসলে তিনি চাচ্ছেন যে কোনো ধরনের সিন্ডিকেট যেন না হয়, এবং কি মালয়েশিয়ার যে মন্ত্রণালয়ে যে আপনার যে মানব সম্পদ মন্ত্রী সারবানান রয়েছে, তাকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের সিন্ডিকেট যেন না হয়। এইসব বিষয় নিয়ে আরো কিছু বিস্তারিত তথ্য হয়তো আমাদেরকে কিছুক্ষণ পরে একটি বিবৃতি দিবে আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। তবে ইমরান আহমদ আরেকটি বিষয় আমাদেরকে নিশ্চিত করেছে, সেটি হচ্ছে গত দিনের ন্যায় কিন্তু এবার কিন্তু সেটি আর যেভাবে মধ্যসূত্রভোগীরা যেভাবে সাধারণ শ্রমিকদের যেভাবে হয়রানিমূলক যে মিথ্যা যে প্ররোচনা দিয়ে যেভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক আনছিল গত দিনগুলোতে, তবে এবারে কিন্তু সেই সুযোগ থাকবে না। আপনি জানেন যে এখানে বর্তমানে দীর্ঘ যে করোনার প্রাদুর্ভাব রয়েছে, সেই কারণে কিন্তু আমরা ভিতরে যে বৈঠক ছিল সেটি কিন্তু আমরা উপস্থিত থাকতে পারি নাই। তবে বৈঠকের পর এখানকার মানব সম্পদ মন্ত্রণালয় বের হয়ে যাওয়ার পর থেকে আমাদের বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে মন্ত্রী রয়েছেন ইমরান আহমদ, তিনি আমাদেরকে একটি তথ্য জানিয়েছেন যে
সেটি হচ্ছে আজকে বিকেলের মধ্যে আমাদের আরো কিছু বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবে। তবে আরেকটি বিষয় স্পষ্ট করে তিনি জানিয়েছেন, সেটি হচ্ছে আমাদের মালয়েশিয়াতে যেভাবে ধরপাকড় যে অভিযানগুলো অব্যাহত ছিল, দীর্ঘদিনের যে লকডাউন কি বলে যে ধরপাকড়ের যে অভিযান, সেটি বন্ধ করার জন্য মালয়েশিয়ান সরকারের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে এখানে যেসব মালয়েশিয়াতে যে সকল রিক্রুটিং এজেন্সি আছে, সেগুলো যেন বাংলাদেশের তদারকিতে যেন সেগুলোকে সিলেক্ট করা হয়। এছাড়া আপনি জানেন যে গত 3 বছর আগে যেখানে বাংলাদেশ থেকে শ্রমিক এসেছে মালয়েশিয়ায়, হ্যাঁ, তারপর থেকে কিন্তু প্রচুর পরিমাণ শ্রমিক কিন্তু এখানে কুয়ালালামপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। ষাটোর্ধ্ব নাগরিক ও ফ্রন্টলাইনারদের শরীরে প্রয়োগের মাধ্যমে কিছুক্ষণ পরই বুস্টার ডোজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, সোহার, আজকে আসলে আনুষ্ঠানিকভাবে এই বুস্টার ডোজ প্রয়োগটি শুরু হবে। অল্প কিছুক্ষণ পরেই রাজধানীর মহাখালীতে যে বিসিপিএস অডিটোরিয়াম যেটি রয়েছে, সেখানে এই কার্যক্রমটি শুরু হবে। অর্থাৎ এখন পর্যন্ত যারা কোভিড-19 টিকার 2টি ডোজ নিয়েছেন, তাদেরকে এই আজকে যে 3য় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ দেওয়া হবে। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, যে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ যে উদ্বোধনী দিনে তারা বুস্টার ডোজ নেওয়ার কথা রয়েছে। তো এবং সব মিলিয়ে আজকে আসলে যে 24 জনের মতন মানুষকে বুস্টার ডোজ দেওয়া হতে পারে, এটি কিন্তু এখন পর্যন্ত যে বিভিন্ন সূত্র থেকে পাওয়া আমাদের কাছে যে তথ্য। এবং যেটি বলা হচ্ছে, যারা এই প্রথম দিন নেবেন তাদেরকে মোটামুটি আরও সপ্তাহখানেক পর্যবেক্ষণে রাখা হবে, তারপরে আসলে যে পুরোদমে এই কার্যক্রমটি শুরু হবে। তো এখন যেটি যে নীতি নির্ধারক যারা রয়েছেন এবং যে স্বাস্থ্য অধিদপ্তরের যে সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা আসলে যেটি বলছেন যে এর মধ্যে যে অ্যাপ আপডেটেশন করার কাজ কিংবা যে যাদেরকে পরবর্তীতে যাদেরকে দেওয়ার সেই কাজ, মানে তাদেরকে বাছাই করা, সেইগুলো আসলে যে এই আগামী এক সপ্তাহের মধ্যে যে সময়টুকু রয়েছে সেইগুলোতে তারা সেটি সেরে নেবেন। তারপরে আসলে যে আগামী সপ্তাহ থেকে এই কার্যক্রমটি অর্থাৎ যে বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রমটি যে সারা দেশে পুরোদমে শুরু হবে। তবে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে আলাদা করে যে কোনো রেজিস্ট্রেশনের যে প্রয়োজন পড়বে না বলেই কিন্তু আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিভিন্ন যে ধারণা দেওয়া হচ্ছে। এবং যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত যারা 2 ডোজ নিয়েছেন, তাদের মধ্য থেকে যাদের 60 বছরের বেশি বয়স হয়েছে কিংবা যারা ফ্রন্টলাইনে রয়েছে, তাদেরকে মূলত যে সুরক্ষা অ্যাপ থেকে তাদেরকে যে SMS দেওয়া হবে এবং সেই SMS এর ভিত্তিতে তারা পরবর্তীতে যে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে তারা যে বুস্টার ডোজ নেবেন অর্থাৎ যে কোভিড টিকার 3য় ডোজ নেবে। তবে এখন পর্যন্ত যেটি আসলে দেখা যাচ্ছে যে যারা এই বুস্টার ডোজটি নিচ্ছেন তাদেরকে যে ফাইজারের টিকা দেওয়া হবে। অর্থাৎ তবে একটি স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে যেটি বলা হয়েছে যে 6 মাসের আগে যারা যে টিকার 2টি ডোজ সম্পন্ন করেছেন, তাদেরকে মূলত যে বুস্টার ডোজ দেওয়া হবে। প্রথমে আসলে যে ষাটোর্ধ্ব নাগরিক এবং ফ্রন্টলাইনারদের দেওয়া হলেও ধাপে ধাপে পরবর্তীতে সেটি বয়স সীমা কমিয়ে আনা হবে এবং যেটি সরকারের লক্ষ্যমাত্রা রয়েছে যে ধাপে ধাপে পরবর্তীতে সবাই আসলে যে বুস্টার ডোজ পাবেন। তবে একটি বিষয় যেটি জানাতে চাই যে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন 6,82,00,000 মানুষ এবং 2 ডোজ পেয়েছেন যে প্রায় 4 কোটির মতো মানুষ। তো এই ছিল আমার কাছে সবচেয়ে খবরাখবর। সোহার, রাজধানীর মহাখালী থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। ষাটোর্ধ্ব নাগরিক ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ প্রয়োগের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। সরাসরি যাচ্ছি সেখানে। পুলিশ বাহিনী, সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দরা যার মধ্যে রয়েছে এবং আরও রয়েছে যারা বিভিন্ন পর্যায়ে কাজকর্ম করেন, প্রতিনিয়ত মানুষের সাথে যাদের যোগাযোগ হয়, কারণ তারা ঝুঁকিতে থাকে। এবং আমাদের সাংবাদিক ভাইরা, গণমাধ্যমের ব্যক্তিদেরকেও আমরা টিকা দিয়ে যাচ্ছি এবং টিকা দেওয়ার ফলে বাংলাদেশ অনেক নিরাপদে আছে। আপনারা জানেন মৃত্যুর সংখ্যা খুবই কম, 1, 2, 3, 4 এরকম হয়, 1 ডিজিটই আছে। এবং আমরা খুবই গতকাল দেখলাম, আনন্দের সাথে বলতে হয় যে আমাদের প্রথমবার 1%-এর নিচে আসছে, 0.8%
সংক্রমণের হার ছিল গতকালকে। সেটা খুবই আনন্দের বিষয়। আমি দেখলাম যে আমাদের এটা পৃথিবীর মধ্যে আমি মনে করি এত জনবহুল দেশে এটা খুবই বিরল একটি বিষয়। আমরা সকলের সহযোগিতায় আমরা টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন টিকার জন্য যত টাকা লাগে ওনার সরকার দিবে, যাতে প্রত্যেকটি মানুষ বাংলাদেশের যারা টিকার প্রাপ্য তাদেরকে আমরা দিব টিকা, এবং সেই টিকা দেওয়া হচ্ছে। আপনারা জানেন জনগণের এখন আমরা যে টিকা দিয়েছি, কতটুকু টিকা আমরা দিয়েছি সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং আজকের কার্যক্রম অর্থাৎ অনেক প্রতীক্ষিত এই বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম, অনেকে সাংবাদিক ভাইরা বলেছেন আপনারা কবে বুস্টার ডোজ দিবেন, কবে শুরু করবেন। আজকে থেকে আমরা সেই কাজকর্ম আমরা শুরু করতে যাচ্ছি, এবং বুস্টার ডোজ দেওয়ার জন্য যে প্রস্তুতি সেটাও আমরা নিচ্ছি। এখনো পুরোপুরি আমাদের সেই প্রস্তুতিটা শেষ হয়নি। আমাদের যে সুরক্ষা অ্যাপসে যে 60 ঊর্ধ্ব যে আমরা বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছি, এবং আমাদের যে ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, ফ্রন্টলাইন কর্মকর্তা যারা আছেন তাদেরকে দেওয়ার যে আমরা ব্যবস্থা নিয়েছি, সেটা নেওয়ার জন্যে যাতে সুষ্ঠুভাবে দেওয়া যায় আমরা সুরক্ষা অ্যাপসকে আপডেট করছি। আইসিটি মন্ত্রণালয় জানিয়েছে যে ওনারা আরেকটু সময় নেবেন, 28 তারিখের আগে ওনারা অ্যাপসটাকে আপডেট করতে পারবে না। কাজে অ্যাপসের মাধ্যমে যে রেজিস্ট্রেশনটা এখনই আমরা করতে পারছি না, কিন্তু বুস্টার ডোজ কর্মসূচি চলমান থাকবে। আমাদের যে বুস্টার ডোজ প্রয়োগের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা যুক্ত ছিলাম সেখান থেকে। দেশের চাহিদা পূরণে 16 লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়। তবে আগামী 4 বছরের মধ্যে এই আমদানি নির্ভরতা কাটিয়ে সার রপ্তানি করতে চায় বাংলাদেশ। এই লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন BCIC। সেজন্য 2023 সালের মধ্যে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় উৎপাদন শুরু করতে চায় শিল্প মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 10,460 কোটি টাকা ব্যয়ে নরসিংদীতে চলছে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপনের কাজ। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি কারখানাটি হবে সবুজ শিল্পায়নের আরেকটি মাইল ফলক। এতে উৎপাদন পর্যায়ে নির্গত কার্বন ডাই অক্সাইডের 10% পুনঃশোষণ করে আবার ব্যবহার করা হবে সার উৎপাদনে। এখানে অ্যামোনিয়ার সঙ্গে বাতাস ও পানি যোগ করে তৈরি করা হবে ইউরিয়া। এইটাই একমাত্র প্রথম হতে যাচ্ছে আমাদের দেশে, যেটাকে CO2 রিকভার করে প্রোডাকশন 10% বাড়ানো হচ্ছে। মেইন কাঁচামাল হচ্ছে ন্যাচারাল গ্যাস, পানি, এয়ার আর পাওয়ার লাগবে। BCICর তথ্য, দেশে বর্তমানে ইউরিয়া সারের বাৎসরিক চাহিদা 60 লাখ মেট্রিক টন। এর মধ্যে 16 লাখ মেট্রিক টনের বেশি আসে বিদেশ থেকে। এই কারখানাটি উৎপাদনে গেলে এখান থেকে বছরে পাওয়া যাবে 9,24,000 মেট্রিক টন। সংস্থাটির অধীনে থাকা অন্য 3টি সার কারখানার আধুনিকায়নের ফলে যোগ হবে আরও কয়েক লাখ মেট্রিক টন ইউরিয়া। এসব পরিকল্পনা কাজে লাগিয়েই সার রপ্তানি করতে চায় BCIC। সার নিয়ে এর আগেও রাজনীতি হয়েছে, আমরা কোনোভাবেই চাই না যে সার নিয়ে কেউ কোনো রকম কোনো কথা বা উক্তি করার, মন্তব্য করার সুযোগ পায়। আমাদের আর সারের কোনো ঘাটতি থাকবে না। উপরন্তু আমি মনে করি 2024 সাল বা শেষের দিকে বা 25 সালে আমরা সার রপ্তানি করতে হবে। এরই মধ্যে 2018 সালের অক্টোবরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হয়েছে 53 ভাগ। কৃষি খাতের উন্নয়ন বেগবান করতে 2023 সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই উৎপাদনে যাওয়ার আশা শিল্পমন্ত্রীর। সাবকন্টিনেন্টেই না, এটা বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য লেটেস্ট এবং এনার্জি সেভিং প্রজেক্ট। এখানে আমরা বিশ্বাস করি 23-এর মধ্যে এটা শেষ করবে। দ্রুত কাজ চলছে যাতে আমাদের সারের ক্ষেত্রে আর কোনো সময় সমস্যা না হয়। দেশের অর্থনীতি কৃষি থেকে সরে ধীরে ধীরে শিল্পমুখী হচ্ছে। তবে সেই শিল্পের কাঁচামালের বড় একটি অংশ আসে কৃষি খাত থেকেই। তাই কৃষির উন্নয়নে এই যে বিশাল অঙ্কের ব্যয় বিনিয়োগ করা হচ্ছে, তা আসলে দিন শেষে কতটুকু সুফল বয়ে নিয়ে আসবে মাঠ পর্যায়ে, এটাই এখন দেখার বিষয়। এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। কলকাতা সিটি কর্পোরেশনের ভোট গ্রহণের সবশেষ খবর জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত।
সোহার, আপনাকে ধন্যবাদ। সোহার, আপনি যেমনটি বলছিলেন যে সরাসরি রাজনৈতিক দলের হয়ে লড়ছেন প্রায় 1000। আপনি জানেন যে এই নির্বাচনটি কাউন্সিলর তৃণমূল কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক, অর্থাৎ একেবারেই সাধারণ মানুষের সঙ্গে কাছে থেকে তাদের পরিষেবা নিশ্চিত করার মধ্য দিয়ে জননেতা তৈরি, নেতা বা নেত্রী হওয়ার একটা সুযোগ থাকে। মূলত আমরা দেখেছি যে আস্তে আস্তে যে রাজনীতির ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়ার যে ধাপ, সেই ধাপগুলোর মধ্যে অন্যতম কাউন্সিলর বা এই ধরনের পৌরসভা নির্বাচনের জনপ্রতিনিধি হিসাবে মাঠে থেকে আস্তে আস্তে বড় হওয়ার যে রাজনৈতিক বিস্তার, সেটি আমরা দেখেছি। এবং একই রকম ভাবে আপনি জানেন যে এবার কিন্তু সেই 1000 জন সরাসরি রাজনীতি যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন মমতা সরকারের মন্ত্রী রয়েছেন এবং প্রভাবশালী সাংসদ রয়েছেন এবং একই সঙ্গে বিধায়কও রয়েছেন। বিধায়ক, মন্ত্রী এবং সাংসদ তারা কিন্তু সরাসরি এই একেবারেই কলকাতার সাধারণ নগরবাসীর সঙ্গে পরিষেবা দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু এবার নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তাদেরই কিন্তু আজকে ভাগ্য নির্ধারণ করছেন কলকাতার 44 লক্ষ ভোটার। যদিও এখনো পর্যন্ত এই যে শীতের আমেজ উপেক্ষা করে এখনো পর্যন্ত প্রথম 5 ঘন্টায় আমরা দেখেছি যে 12 থেকে 14% ভোটার তারা ভোট কেন্দ্রে এসে এখনো পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে সময় অবশ্যই রয়েছে। আপনি জানেন যে কোভিড বিধি মেনেই ভোট কেন্দ্রে ভোট পরিচালনা করছে নির্বাচন কমিশন এবং সরাসরি রাজ্য সরকারের অধীনে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় এই ভোট কিন্তু চলছে। সকাল থেকে আমরা দেখেছি উত্তর কলকাতার বেশ কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমি যখন এই মুহূর্তে লাইভে রয়েছি তার কিছুক্ষণ আগে আমরা দেখেছি টাকি বয়েজ স্কুলের সামনে কয়েকটি বোমাবাজির ঘটনা ঘটেছে। এছাড়া বিজেপির একজন কাউন্সিলর প্রার্থী, তাকেও হেনস্থা করার অভিযোগ উঠেছে। তো সব মিলে সোহার বলা চলে সকালবেলা থেকে শান্তিপূর্ণভাবে ভোট এগিয়ে চলছে। তবে দিন যত এগিয়ে যাচ্ছে তত কিন্তু খানিকটা রোদের উত্তাপ যেরকম বাড়ছে, যেরকম রাজনৈতিক অভিযোগের উত্তাপও কিন্তু আমরা দেখেছি খানিকটা আরো বেশি ঘনত্ব হচ্ছে। তো এই সোয়ার, এই ছিল আমার কাছে কলকাতা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম 5 ঘন্টায় আমার কাছে থাকা সবশেষ সোয়ার। ভোট গ্রহণের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। সময় সংবাদ। জাতীয় দল পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়, অথচ বাংলাদেশে সেটাই নির্দ্বিধায় করে যান বিদেশি কোচরা। আর এর ব্যাখ্যায় গতবাধা উত্তর দেন বিসিবি কর্তারা। ভিনদেশি কোচদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ করে দেয় ক্রিকেট বোর্ডই। কোচিং প্যানেল ব্যবস্থাপনায় বিসিবির কার্যক্রমে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেটের আলোচিত নানা বিষয় নিয়ে মাশরাফির একান্ত সাক্ষাৎকারের 3য় পর্ব থাকছে আজ। এটা একই রকম স্টেটমেন্ট আসতে বা ক্রিকেট বোর্ড থেকে দিতে, যে সেটা হচ্ছে যে আমরা তো এরকম, বিদেশি কোচরা ওরকম না, ওরা একটু স্ট্রেট ফরওয়ার্ড বা ওরা যে এইভাবে চায়। তো ভাই, ওরা যেভাবে চায় আমাদের চাওয়াটা কি নাই কিছু? আমরা তো অ্যাটলিস্ট রেজাল্ট চাইতে পারি। আসলেই তো অবাক লাগে, নিয়োগ দেয়া কোচকে কিছুই বলতে পারে না বিসিবি। বিদেশি কোচের যাচ্ছে তাই সিদ্ধান্ত কেন মুখ বুজে সহ্য করা? ম্যাক্সিমাম কোচ এসেই কিন্তু 2 সিরিজ খারাপ দেখেই সিদ্ধান্ত নিয়ে নেয় একে রাখবো না। কিন্তু ও মোমিন আলীর হিস্ট্রি সম্বন্ধে কতটুকু জানে? এই জিনিসগুলো আমাদের ক্রিকেট বোর্ডকে আরও প্রপার জাস্টিফাই করা উচিত। ও এসে যেটা বলছে ওরা এরকম চায়, আমি এই জন্য এরকম করছি, তাহলে তো মানে আপনার কোনো সিদ্ধান্তই নাই। তবে আপনারা যে ভ্যালুলেস আমাদের কাছে সেটা প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি আর প্রেক্ষাপট না বুঝেই নেওয়া সিদ্ধান্তের ফলাফল তো ভালো হচ্ছে না একেবারেই। নানা রকম উদ্ভট তত্ত্বে দিনকে দিন ড্রেসিং রুমের পরিবেশ হচ্ছে নষ্ট, যা নিয়ে হতাশ সাবেক অধিনায়ক। আপনি জাতীয় দলকে এক্সপেরিমেন্টের জায়গা বানিয়ে ফেলছেন, যেটা খুবই আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়। কারণ পৃথিবীর কোনো জায়গায় কোনো সময় জাতীয় দলকে কেউ এক্সপেরিমেন্টের জায়গা করে না। আর যদি করেও থাকে সেটা অনলি T20, নট ইভেন ওয়ানডে ক্রিকেট, নট টেস্ট ক্রিকেট, তো ঘুণাক করেও চিন্তা করে না। সেখানে আমরা এক্সপেরিমেন্ট টেস্ট ক্রিকেট দিয়ে করি। তো এই যে বৃহৎ একটা চিন্তা চেতনার গ্যাপ অন্যান্য প্রফেশনাল দলের সাথে, এইখানেই তো আমরা প্রায় 20 বছর 25 বছর পিছিয়ে যাই। জাতীয় দলের কোচ নিয়োগের ক্ষেত্রে আরও বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত মত মাশরাফির। সবাই সবার মতো মতামত বুঝলেও দিবে, কিন্তু ক্রিকেট বোর্ড তো সবার মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের চতুর্থ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সমীকরণ বলছে লঙ্কানদের হারাতে পারলেই পৌঁছে যাবে ছোটনের দল।
দলগত পারফরমেন্সে শিরোপার লড়াইয়ে যেতে চায় মারিয়া মান্ডা মনিকারা। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি আজ শুরু হচ্ছে সন্ধ্যা 7টায়। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের এবারের আসর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় 2 টেবিল টপার লড়বে শিরোপার জন্য। 7 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে নেপাল, সমান পয়েন্ট নিয়ে 2-এ বাংলাদেশ আর 6 পয়েন্ট নিয়ে 3-এ আছে ভারত। নিজেদের চতুর্থ ম্যাচে মারিয়া মান্ডাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কোনো জয়ের দেখা না পেয়ে এরই মধ্যে বিদায় নিয়েছে লঙ্কানরা, তাই সমীকরণ বলছে ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে স্বাগতিক বাংলাদেশের। নেপালের বিপক্ষে ড্র, ভুটানকে বড় ব্যবধানে হারানোর পর ফেভারিট ভারতের বিপক্ষে জয়, সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলার জয়িতারা। এখনো যাই নাই, যেহেতু এখনো শ্রীলঙ্কার টিম বাকি আছে, আর আমরা যদি ওদের হারাইতে পারি তো অবশ্যই ফাইনাল বিজয়ের মাস। সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেশবাসীদেরকে ভালো খেলা উপহার দিতে হবে। এদিকে আসলে দলের ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠের সুবিধার পাশাপাশি জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনাল খেলতে লাল সবুজরা শতভাগ প্রস্তুত। পল ইসমাইলের অধীনে প্রত্যেকটা ক্ষেত্রে তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে সব কিছু কিন্তু পালন করছে। একটা ভালো ফুটবল খেলবে এবং ভালো ফুটবল খেলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আন্ডার 15, আন্ডার 16, আন্ডার 18 তারা কিন্তু তাদের যোগ্যতা দিয়ে তাদের প্রমাণ করেছে। অতএব এই আন্ডার 19-এও তাদের যোগ্যতা দিয়েই তারা প্রমাণ করবে। বয়সভিত্তিক পর্যায়ে এর আগেও বেশ কবার সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সফলতার অনুপ্রেরণা সঙ্গী করে এবারও ট্রফি জিতবে ছোটন বাহিনী, এমনটাই প্রত্যাশা সবার। দীপু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ডার গার্ডকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিজিবি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের চেইন অফ কমান্ড মেনে চলার নির্দেশ। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিতে 2 দেশের সমঝোতা স্মারক সই। কুয়ালালামপুরে দেশটির মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক। বন্ধ হবে দালালদের দাপট। এবং রাজধানীতে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেওয়া শুরু। পরীক্ষামূলকভাবে 24 জনকে দেওয়া হচ্ছে ফাইজার। ভ্যাকসিনের ঘাটতি হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।